উনি আগামীকাল শুক্রবার 24 তারিখ এটা উনি পদত্যাগ করবেন জুমার নামাজের পর। কেন পদত্যাগ করবেন? মূল কারণ হলো যে মানে ওনার ঘনিষ্ঠ সূত্রদের দাবি যে তিনি ভীষণ চাপের মধ্যে আছেন। ভীষণ চাপের মধ্যে কেন আছেন সেটা তো আসলে আমি বা আপনি বা আমরা কেউই হয়তো জানি না, অনুমান করতে পারি। তো গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে বা আমার কাছেও যে কিছু তথ্য আছে, যে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে যে রাষ্ট্রপতি ওনার চিকিৎসার জন্য যে ব্রিটেন গিয়েছিলেন লন্ডনে, সেখান থেকে উনি সাবেক প্রধানমন্ত্রী ওনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। এখন প্রশ্ন হলো যে আপনিও সাংবাদিকতা করেন, আমরাও করি, তো বাংলাদেশের গোয়েন্দাদের তো ব্রিটেনে কি হচ্ছে এটা আড়ি পাতা একেবারেই অসম্ভব। এই তথ্যটা আমার কাছে যে ইনফরমেশন, যে এটা বাংলাদেশের কাছে তুলে দিয়েছে ব্রিটিশ MI6 বা ব্রিটিশ গোয়েন্দারা। কেন দিয়েছে? বিকজ আপনি জানেন যে বর্তমান যে সরকার, বর্তমান না অ্যাকচুয়ালি 2024 সালের 5 আগস্টের যে জিহাদি অভ্যুত্থান, তারপর থেকে যে রেজিম 18 মাসের এবং এখন যে সরকার, দুটোই আমরা বলি মার্কিন মদতপুষ্ট, কিন্তু আসলে সেটা ইঙ্গো মার্কিন মদতপুষ্ট। কাজেই ব্রিটেনের মাটিতে বসে বা আমেরিকার মাটিতে বসে আপনি তাদের যে লয়াল অ্যাডমিনিস্ট্রেশন রেজিম বা গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু করলে তারা তো সেটা জানাবে, এইটুক পর্যন্ত আমি জানি। এখন এই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে যে কোনো একটি নাটকীয় ঘটনার কারণেই এটা করা হয়েছে এতে তো সন্দেহ নেই, কিন্তু আপনি প্রশ্ন করবেন যে রাষ্ট্রপতি তো মে মাসে গেলেন ব্রিটেনে, তাহলে জুলাই মাসে এসে এই সিদ্ধান্ত কেন? মে মাসে তথ্যটা ঢাকার কাছে এসছিল, যিনি ফোন করেছেন এইটুকু, যার কারণে ঈদুল আজহার যে জামাতে যখন রাষ্ট্রপতি গেলেন, আপনি দেখেছেন যে তাকে একটু দূরে সরিয়ে দেওয়া হলো। ওনার সঙ্গে ঈদের যে আমরা যেটাকে বলি কোলাকুলি, এটাও প্রধানমন্ত্রী করেননি। এবং প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এসে মালয়েশিয়া এবং চীন যে একটি বাধ্যবাধকতা আছে বা একটি কার্টেসি কল রাষ্ট্রপতির কাছে কি অবহিত করা, উনি এটা করেননি, যেটা ইউরোস করতো না বলে রাষ্ট্রপতি এর আগে অভিযোগও করেছেন। তো উনি যখন যাননি তখন ওনার কাছে তো তথ্য আসছিল, বাট এই চলতি সপ্তাহের মাঝামাঝি সময়, মানে আজকে আমরা যখন ঢাকা থেকে কথা বলছি শুক্রবার রাত, বৃহস্পতিবার রাত, আমি দুঃখিত, তাহলে মঙ্গলবারে রাতে মানে ব্রিটেনের আমাদের রাতে মানে ব্রিটেনের বিকেলে এরকম সময় সেই তথ্যটা চলে এসছে বিস্তারিত টেলিফোন কথোপকথনের, এবং যার কারণেই বুধবারে নির্দেশিত হয়েছেন ওনাকে ছাড়তে হবে, এবং উনি সিদ্ধান্ত নেওয়ার পর ছেড়েও দিচ্ছেন। আর এর মধ্যে যে তথ্য ছড়ানো হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সুনির্দিষ্ট কেউ কিছু বললো না কবে করবেন। আপনি দেখুন যারা বলছে, এমনকি ঢাকার যে বড় বড় গণমাধ্যম, তারাও সুনির্দিষ্ট আজকেও বলতে পারছে না যে কালকেই উনি পদত্যাগ করবেন জুমার নামাজের পরে, এটা বলতে পারছে না। এমন কথাও বলছে কেউ কেউ যে উনি হয়তো শনিবারে করবেন, রোববার করবেন ইত্যাদি। দ্বিতীয় একটি নাম নিয়ে আসা হলো একজন আমলার, সিনিয়র আমলা, যাকে আসলে ইউনুস অবসর থেকে চাকরিতে ফেরত এনেছিল এবং ওনার প্রেসিডেন্ট করা হচ্ছে, এরকম একটা গুজব। তো গুজবটা এই কারণে ছড়ানো হলো, আমার ধারণা যে ইউনুস যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 17 ফেব্রুয়ারি তার মনে যে একটি আকাঙ্ক্ষা ছিল, সুপ্ত বাসনা,
যে সে আবার বাংলাদেশের বুকে চড়ে বসবে রাষ্ট্রপতি হয়ে। ইউনূস জানতো না, বা ইউনূস এখনো জানে না, যে আফগানিস্তানের যেমন হামিদ কারজাই বা আশরাফ ঘানি, এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় মিত্র ছিলেন ইউনূসের চাইতো। আমরা কি এখন জানি ওনারা কোথায় আছেন? জানি না তো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে ব্যবহার করার পর টয়লেট পেপারের মতো, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ব্যবহারের পর টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে। তো আশরাফ ঘানি হামিদ কারজাইকে ছুঁড়ে ফেলেছে, ইউনূসকেও ছুঁড়ে ফেলেছে। আমরা ইংরেজিতে এই শব্দটা বলি ডিসপোজড অফ। ইউনূস ডিসপোজড অফ হয়ে গেছে। শহীদ ভাই, আপনি এটি বলতে চাইছেন যে ইউনূস এখন আমেরিকার গুডবুকে নেই, রাষ্ট্রপতি হবার যে আলাপ শোনা যাচ্ছিল প্রশ্নই আসে না, এমনটা কি? ইউনূস পরিত্যক্ত। মার্কিন ডিপ স্টেট বলুন আর আমেরিকা বলুন, তাদের কাছে ইউনূস একটি পরিত্যক্ত বর্জ্য, মানে এটাকে কোথাও ফেলবে। আরেকটা লক্ষ্য করুন যে 5 মাস হয়ে গেছে ইউনূস ক্ষমতার বাইরে। সে ফ্রান্সে গেল, জার্মানিতে গেল, নেদারল্যান্ডসে গেল, ইটালিতে গেল। ইউনূস কিন্তু আমেরিকাতে যায়নি, যাচ্ছে না। সে কি যাচ্ছে না, না যেতে পারছে না? আমাদের কাছে তথ্য হলো, আমার কাছে, যে মার্কিন আয়কর বিভাগ ইউনূসের গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে 8 মাস যাবৎ তদন্ত চালাচ্ছে, যেহেতু সেটা হিলারি ক্লিন্টন সংশ্লিষ্ট। কাজে ইউনূসকে আমরা বা অনেকেই যে ভাবছেন এটা একটা ফ্যাক্টর, বাংলাদেশে ইউনূস আর কোনো ফ্যাক্টর না। ইট ইজ এ ডেড হর্স, মৃত ঘোড়া। ইউনূস এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। বাংলাদেশে তো তার অপকর্মের কারণে সাজা হওয়ার পরও সে পশ্চিমাদের কাছে গিয়ে কান্না করতে পেরেছে। এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্রই তাকে ধরলে তার এই চ্যাপ্টার ইজ ক্লোজ, ইউনূস চ্যাপ্টার ইজ ক্লোজ। বাট এখন সামনে বাংলাদেশে অনেক নাটকীয় কিছু ঘটবে, এটা আপনিও জানেন, আমরা সবাই জানি। আমার সম্মানিত, আমি তার আগে পদত্যাগের ইস্যুটাকে আরেকটু, শুধুমাত্র একটি টেলিফোন কলই কি এর পেছনে কারণ? জামাত বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল, যে জামাত ইসলামী, শুরু থেকেই ইউনূস যখন ক্ষমতা নিলেন তারপর থেকে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছিলেন। এখানে কি জামাতের গোয়েন্দা রিপোর্ট আছে এমন যে জামাত সামনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এমনটা এরকম কারণগুলো কি যুক্ত হয়েছে? আর এর সাথে আরেকটি যুক্ত করব যে শেখ হাসিনার আগমনী বার্তা একটা এসছে, শেখ হাসিনা আসছেন দেশে, ডিসেম্বরে আসবেন, এই কারণগুলো কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেবার কারণ কি? দেখুন, জামাত ইসলামী এবং বিএনপি, তারা 2001 থেকে 2006 ছিল বিএনপি জামাত জোট সরকার। বর্তমানে এটাকে আপনি বলতে পারেন বিএনপি জামাত যুক্ত সরকার। আচ্ছা, কিন্তু আমি একটু আগেই আপনাকে বললাম যে ইউনূসকে পাতিয়ে দিয়েছে, ডিসপোজড অফ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেমনি ভাবে জামাতে ইসলামী কিন্তু মুসলিম ব্রাদারহুডের অংশ, মানে মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেওয়া একটি দল। তাহলে আপনি যদি অনুগ্রহ করে মিশরের দিকে তাকান, আরব বসন্তের পর যে তিউনিসিয়া এবং মিশর দুটো দেশে রেজিম চেঞ্জ হয়েছিল, এবং মিশরে মোহাম্মদ মুরসির নেতৃত্বে মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতায় আনা হয়েছিল। এরপর কি হলো, 14 মাসের মাথায় সেই মুসলিম ব্রাদারহুডকে কচুকাটা করা হয়েছে। তো মুসলিম ব্রাদারহুডের গর্ভ থেকে জন্ম নেওয়া জামাত, আবুল আলা মওদুদির দল, তাই না? তো এটাকেও ইউনূসকে ডিসপোজ অফ করেছে। বাট বাংলাদেশে যে জামাত আছেন বা উগ্রপন্থার লোকেরা আছেন, জিহাদিরা আছেন, এদেরকে অচিরেই মার্কিন যুক্তরাষ্ট্র কচুকাটা করবে। এই কারণে বিএনপি কিন্তু আদতে একটি
রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল যদি বলতে হয় আওয়ামী লীগ এবং বিএনপি, এর বাইরে যদি অন্য আরেকটা দলের নাম নিতেই হয় তাহলে জাতীয় পার্টি। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বা রাজনৈতিক ডেমোগ্রাফিতে জামাত একটি অত্যন্ত ক্ষুদ্র রাজনৈতিক পক্ষ, এবং জামাতের ভেতরে অনেক ডিভিশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো বিএনপি এখন খুব সুকৌশলে জামাতকে, ইংরেজিতে আমরা একটা শব্দ বলি ডেসিটিমেট, মানে জামাতকে ওদের যে সামান্য অবশিষ্ট শক্তি যতটুকু আছে সেটাকে ক্ষয় করিয়ে দিবে। এটার যে বেহেশতের টিকিট বিক্রি করার যে একটি নাটকবাদী ছিল, তো তাদের চেহারা উন্মোচিত করে দিচ্ছে বিএনপি করছে। যে আপনি যে কয়েকদিন আগে একজন জামাতের এমপির যে সাতক্ষীরার যে ঘটনাটি, জি, যে সিসিক ফোর্টে এসেছেন নজরুল ইসলাম এমপি, তো আমি আপনি দুজনেই জানি যে এটি কোনো সাধারণ মানুষের দ্বারা বা একজন গাড়ি চালকের পক্ষে এটা করা সম্ভব নয়। এটার পিছনে অনেক এক্সপার্ট লোকজন ছিল। এক্সপার্ট লোকজন কাদের থাকে আপনিও জানেন, আমরাও জানি। কাজেই এরকম আরো অ্যালিগেশন জামাতের বিরুদ্ধে এখন আসবে, ক্রমশ আসবে, দুটো কারণে। একটা হলো যে ওই বললাম মুসলিম ব্রাদারহুডের যে পরিণতি হয়েছে মিশরে, সেটা জামাতের হবে। দ্বিতীয় হলো বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশে জামাত ইসলামীকে আরেকটু বেশি বাড়তে দিলে, আরেকটু বাড়তে দিলে ওরা আসলে তাদের জন্য অস্তিত্বের প্রতি হুমকি হয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপির অস্তিত্বের জন্য হুমকি নয়, জাতীয় পার্টি বিএনপির অস্তিত্বের জন্য হুমকি নয়, কারণ তারা প্রত্যেকেই এক একটি রাজনৈতিক দল যাদের নিজস্ব ফিক্সড ভোট ব্যাংক আছে। জাতীয়তাবাদী দল এগুলো সব, জি, ন্যাশনালিস্ট। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে। জামাত তো বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করে না। কাজেই এখন যে ঘটনা আপনি বললেন যে জামাতের দাবি এটা করো সেটা করো, এসব কিছু জামাত তো অনেক দাবি করে, বহু সময় অনেক কিছুই করেছে, অতীতেও করেছে। বা জামাত বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে টোপ দিয়ে ক্ষমতায় যাচ্ছ বলে নির্বাচনমুখী করেছিল এবং ইউনূসকে দূর করেছে। করার পর জামাতকে তো নির্বাচনে মানুষ ভোট দেয়নি। জামাত নিজেদেরকে ভাবছে ওরা প্রতারিত, কিন্তু আসলে তো জামাতের ভোট ব্যাংক মাত্র 7-8%, বরঞ্চ এবার যেটা পেয়েছে সেটা তো অন্যদের ভোট। এটা অ্যাবনরমাল, এটা তো অ্যাবনরমাল একটা ভোট। এটা তো ভোট আসলে জামাতের নয় নিশ্চয়ই না, যে আপনি হয়তো ভোট দিয়েছেন জামাতকে বা আমি দিয়েছি অন্য কাউকে, কিন্তু আমরা অরিজিনালি ওই দুই দলের কারোরই ভোটার নই। তো কাজেই এটা কি বলবে না বলবে জানি না। আর জামাত এখন নইসেন্স ক্রিয়েট করবেও না, কারণ রাষ্ট্রপতি আগামীকাল যদি যখন পদত্যাগ করবেন, তো জামাতের একটা আকাঙ্ক্ষা ছিল যে ওদেরই পছন্দের কোন একজনকে, যিনি ইউনূসের নিয়োগকৃত আমলা, তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি বানালে এরপর তারা আর একটু ষড়যন্ত্র তার সামনে নিতে পারত। তো বঙ্গভবনটা আগামীকাল থেকে জামাত যেটা ভাবছে যে এখানে আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত রাষ্ট্রপতি তিনি চলে গেলে বুঝি বঙ্গভবন তাদের কবজায় আসবে। আগামীকাল থেকে বঙ্গভবন একেবারেই বিএনপির কবজায় চলে যাবে। আচ্ছা, তাহলে এইখানে একটা প্রশ্ন করতে চাই যে হঠাৎ করে একজন আমলার নাম উঠে এলো, যিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাবার পরে ইউনূস আমলে তিনি এসে প্রথমে কিন্তু রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবই হয়েছিলেন, এবং তার নামটাই এলো। এটি কি জামাতি কানেকশনে কি এই নামটা এলো? দেখুন, ইউনূস তো নিজেই একটি অত্যন্ত সন্দেহজনক চরিত্র, এবং ইউনূস যাদেরকে নিয়েছে এই অবসর থেকে ফিরিয়ে এনে বা বিদেশ থেকে উড়িয়ে এনে যাদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায়, আমরা সবাই জানি তারা কারা। তাদের যে রাজনৈতিক পরিচয়, হয়তো কেউ মুখোশ পরেছিল
ঘাতক দালাল নির্মূল কমিটির, হয়তো কেউ মুখোশ পড়েছিল আওয়ামী লীগের, হয়তো কেউ মুখোশ পড়েছিল প্রগতিশীলের, কিন্তু যখন পর্দাটা উঠেছে তখন তো আমরা দেখেছি এরা সবাই আসলে কট্টরপন্থী জামাত, অথবা জামাত যদি না বলি কট্টর বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী, এরা সবাই। কাজেই ওই নামটাকে সামনে আনা হয়েছিল যে এটা একটি শেষ প্রচেষ্টা, যে বঙ্গভবনটাকে দখল করতে পারলে হয়তো বিএনপির বিরুদ্ধে কিছু করা যাবে। কারণ জামাত জেনে গেছে যে পর্দার আড়ালে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিছু একটা ঘটছে। কি হচ্ছে আমিও জানি না, হচ্ছে, অবশ্যই হচ্ছে, এটা জামাত জানে। যার কারণে জামাত আতঙ্কিত, কারণ জামাত তো এটা খুব ভালো করেই বোঝে যে গত ইউনূস জমানায় যে অপকর্ম হয়েছে, যে কিছু হয়েছে, যা কিছু হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা তো মানুষ ভুলবে না, আর এটা কখনোই মানুষ ক্ষমাও করবে না। এই জন্য জামাত খুব আতঙ্কিত। এটা শেষ চেষ্টা হিসেবে তারা ওই কালকে যেটা চেষ্টা করেছে যে একজনকে যদি বঙ্গভবনে বসানো যায়, বাট সেটা ভেস্তে গেছে।